ফিরে এলাম বাজেট নিয়ে আলোচনা, বাজেট 2015-16। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম রাজস্ব বিভাগের রাজস্ব আদায় নিয়ে যেসব সংস্কার, সেসব নিয়ে। ফয়জুল লতিফ চৌধুরী, আপনি আমাদের বলছিলেন যে অনেক রকম সংস্কার হয়েছে এবং কাঠামোগত পরিবর্তন হয়েছে, কিন্তু বেশি রাজস্ব আদায় করতে হলে বেশি আদায়কারীও লাগবে এবং ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার হলে চলবে না। একটু যদি এই জায়গাটা আমি যে কথাটা বলছিলাম যে আমাদের যে কস্ট অফ কালেকশন, যেটা 2.5 টাকা ছিল 100 টাকা আদায় করতে, 2.5 টাকা খরচ হতো 2072-73-এ, আমরা 90 সালে এসে দেখলাম সেটা কমে 60 পয়সা হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু তার মানে এফিশিয়েন্সি অনেক বেড়েছে, কিন্তু কিসের বিনিময়ে এফিশিয়েন্সি বেড়েছে? এটা হচ্ছে যে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে ইনভেস্টমেন্ট, সরকারের বিনিয়োগ ছিল না, যতটুকু ছিল সেটা অনেকটা ফরেন এইড এজেন্সিগুলো এনবিআরকে কিছু টাকা পয়সা দিত। কিন্তু এই অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা যদি আজকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো অন্তত 1500 কোটি টাকা 3টা প্রজেক্ট, আয়করের, ভ্যাটের এবং কাস্টমসের জন্য 1500 কোটি টাকা বিভিন্ন প্রকল্প নেওয়া আছে উন্নয়নের জন্য এবং অটোমেশনের জন্য, কম্পিউটারাইজেশনের জন্য, এবং জনবলকেও রেশনালাইজ করা হচ্ছে। অর্থাৎ আমার যে রেভিনিউ টার্গেট সেটাকে আদায় করতে গেলে আমার যতটুকু জনবল দরকার সেই জনবলটা যোগান দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমার মনে হয় যে এইগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে মোটামুটি একটা ট্র্যাকে আছে, যেটা কিছুটা আমরা আশান্বিত হতে পারি। আশান্বিত, একদিকে লিকেজ বন্ধ হবে, অন্যদিকে যে নতুন জিডিপির কাছ থেকে যেটা পেতে পারে সেটা সংগ্রহ করা জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে সম্ভব হবে। নতুন জিডিপির বা বাড়তি জিডিপির কাছ থেকে যেটা পেতে পারে উনি সম্ভব হবে মনে করছেন। আপনি অনেকদিন ধরে বলছেন কিন্তু যে আয়কর, এবং আপনি অনেক ক্ষেত্রে আয়করকে কি করে আসলে আরো বেশি আয়কর আদায় হয়, আপনি কিন্তু অনেকগুলো পদ্ধতির কথা হচ্ছে। একটু যদি আমাদের দর্শকদের জন্য আবার বলেন যে আমরা আসলে কি শুধু মানুষকে বলি যে না আওতা বাড়াতে হবে, কিন্তু আওতা বাড়াতে হলে আসলে আদায়কারী তো না, এটা আরো অনেক কিছু করতে হবে। একটু যদি বলেন। না, আমি ওনার সাথে পুরোপুরি ভাবে একমত যে এনবিআর এর উপর ইনভেস্টমেন্টটা হয় নাই। আবার এটাও সত্যি কথা যে এনবিআর এর এক ধরনের রেজিস্ট্যান্স টু চেঞ্জও আছে ভিতর থেকে, এবং এই দুটোকেই ওভারকাম করতে হবে। বিনিয়োগ অবশ্যই বাড়াতে হবে এবং ওই চেঞ্জটাকে, যেটাকে বলে চেঞ্জ ম্যানেজমেন্টের মাধ্যমে, সেটাকে পরিবর্তন আনতে হবে। এখন এখানে যেটা হচ্ছে যে যেমন আমরা কতগুলো জিনিস দেখি যে আমাদের যেটাকে বলা হয় টিন হোল্ডারের সংখ্যা 20 লক্ষ ছিল, এখন নতুন করে করা হলো, দেখা গেল যে টিনের যে এটা কমে 18 লক্ষ হলো। এদের সবাই কিন্তু আবার ট্যাক্স দেন, টিন হওয়া মানে ট্যাক্স দেওয়া না। সাবমিশন অফ রিটার্ন হচ্ছে 1.11 লক্ষ মাত্র। তো এই যে বিপুল পরিমাণ ঘাটতি বিভিন্ন ক্ষেত্রে, এবং 1.1 বা 1.8 মিলিয়ন, দুটোই কিন্তু আমাদের মতো অর্থনীতির জন্য খুবই একটা নিম্নমানের লক্ষ্যমাত্রা। এটাকে অবশ্যই দ্বিগুণ তিনগুণ করার স্কোপ আছে এবং করতে হবে। তো এটা একটা দিক খেয়াল রাখতে হবে, এবং এটা করতে গেলে কতগুলো সিস্টেমেটিক অ্যাপ্রোচে জিনিসটা এগুতে হয়। যেমন আমি একটা সাজেশন দিচ্ছিলাম অর্থমন্ত্রী মহোদয়কে এক সপ্তাহ আগে, যেটা হচ্ছে যে আমাদের পেরোল ট্যাক্স দুনিয়া জোড়া হচ্ছে যে এটা কোনো নতুন ট্যাক্স নয়, ইনকাম ট্যাক্সেরই কালেক্টেড এট দ্য সোর্স অফ পেরোল পয়েন্টে। তো এই পয়েন্টেই কালেকশনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আমি যেমন যুক্তরাজ্যে এটা প্রায় 80-86% মতো কালেকশন হয় অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে। অস্ট্রেলিয়াতে এটা 60-70% মতো হয়। বাংলাদেশে আমরা দেখলাম যে ইনকাম ট্যাক্সের মাত্র 2% আসে পেরোল ট্যাক্স থেকে। এটা তো একটা অ্যাকসেপ্টেবল লেভেল না। এখানে আমি নিজেও খোঁজ নিলাম যে আমাদের অফিসে কি করে। হ্যাঁ, আমরা পেরোল কালেক্ট করছি কি হিসাবে, ওই যেটা বলা আছে যে মিনিমাম যেটা কালেক্ট করতে হয় সেভাবে কালেক্ট করা হচ্ছে, করে জমা দেওয়া হচ্ছে। আচ্ছা, কোন রকমের স্টেটমেন্ট দেওয়া হয় না? স্টেটমেন্ট তো দেন না বা লাগে না। এনবিআর কে কোনো স্টেটমেন্ট দিতে হয় না। অ্যাজ এ উইথ হোল্ডার আই এম সাপোজ টু পে এ রিটার্ন, মানে অর্গানাইজেশন, হ্যাঁ, সেটা দেওয়া হয় না। কোন রকমের ক্রস চেকিং কি ওইদিকে হয় যে আমাদের কাছ থেকে যার কাছ থেকে ট্যাক্সগুলো নেওয়া হলো তারা পরে রিটার্নগুলো সাবমিট করেছে কিনা? সেটা হয় না, সম্ভব না, কারণ এখানে অটোমেশন হয়নি। ফলে ওই ফিজিক্যাল চেক আপ করে এই ম্যাচিং করাটা সম্ভব। অটোমেশনটা খুব জরুরি, অ্যাবসলিউটলি এসেনশিয়াল। কারণ আমি যখন একটা এমপ্লয়ার, বাংলাদেশে এখন কিন্তু ফর্মাল সেক্টরে হাজার হাজার এমপ্লয়ার আছে, আমি এমপ্লয়ি বলছি না, এবং প্রত্যেকটা এমপ্লয়ার অন অ্যাভারেজ হয়তো 50, 60, 100, 200, 500, 1000, 2000 এমপ্লয়ি আছে। তাদের প্রত্যেকের 3 নাম্বার নিতে হবে, বাধ্যতামূলক করতে হবে। এটা তো করে না, এটা তো মনে করে যে তার পার্সোনাল ব্যাপার, আমি করলাম। হ্যাঁ, এটা এমপ্লয়ারকেই ফোর্স করতে হবে। চাকরি দেওয়ার আগে তুমি তাকে ই-টিন রেজিস্টার করে তারপর চাকরিটা দাও। এটা তো কোনো কঠিন কিছু লাগে না। অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার আগে তুমি ই-টিন নিয়ে আসো এন্ড টেক ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার।
এনফোর্সমেন্ট হয়ে গেল, কিন্তু তারপরে ইমিডিয়েটলি তার বেতন যদি খুব কম থাকে তাহলে উইথহোল্ডিং এর দরকার নেই, কিন্তু একটা সার্টেন লেভেলের উপরে গেলেই, যখন ওই যে থ্রেশহোল্ড পার হয়ে গেলে উইথহোল্ডিং করবো আমি, তারপরে বাকিটা তুমি ট্যাক্স রিটার্ন দাও, ইউ ক্যান গেট, যদি আর বাকিটা দিও, আর না হলে পরে নীল রিটার্ন দিয়ে সাবমিট করে দাও। তো এই যে সিম্পল প্রসিজিওর গুলো, এগুলো আমাদের দেশে এখনো বাস্তবায়ন করা হয়নি, এবং এগুলো অটোমেশন করলে পরে অনেক সহজ হয়ে যাবে, ম্যানেজেবল হবে। একটা কিন্তু ছিল এই যে অনলাইনে আয়কর দেওয়া, আমি জানি না কতজন অনলাইনে এটা আসলে ওয়ার্ক করে না। ওইটা হয় কি, আগে যে একটা পেমেন্ট করে কার্ড নিয়ে এসে তারপর আবার অনলাইনে বসে করতে হয়, আমি কেন দুইবার করতে যাব? ইটস নট ওয়ার্কেবল। আমরা যেটা করি, আমি যেমন আমার ট্যাক্স, আমেরিকান ট্যাক্স বাংলাদেশে বসে দিতে পারি, আমার প্রপার্টি ট্যাক্স ওখানে ইলেকট্রনিক চেক আছে, আমি ওখানে যে আমার কাউন্টি অফিসের ট্যাক্স ডিপার্টমেন্টে ঢুকে আমার প্রপার্টি অ্যাড্রেসে যে আমি বলে দিচ্ছি যে আমি অমুক, আমার ব্যাংক অ্যাকাউন্ট এত এত, এই টাকাটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে নাও, ফিনিশড। তারা আমাকে কনফার্মেশন নাম্বার অটোমেটিক্যালি চলে আসলো, এরপরে আমি ব্যাংক অ্যাকাউন্টে যেয়ে দেখলাম যে টাকাটা উইথড্র হয়ে গেছে। এই যে ইলেকট্রনিক চেক, বলছিলেন যে আমরা ওই পথে আমরা যাচ্ছি অ্যাজ ফার আই নো, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তারপরে আরেকটা ব্যাংকে দুটো বিদেশি ব্যাংক এই সফটওয়্যার ডেভেলপ করে ফেলছে, তারা ব্যাংকের সাথে যোগাযোগ, মানে ব্যাংক হোল্ডার, তাদের অ্যাকাউন্ট হোল্ডার, মানে সম্ভব। এই যে আমাদের এখন এই বছর আমরা যেটা শুনেছি যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটা দিতে যাচ্ছেন, সেখানে 2,95,000 কোটি টাকার বাজেটে এনবিআর নন এনবিআর মিলে 2,08,000 কোটি টাকার মতো একটা রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। সেই দিক থেকে চিন্তা করলে আসলে গত বছরের অভিজ্ঞতা যেটা মনে করা হচ্ছে যে আর 1 মাস বাকি আছে, হয়তো 15-16,000 কোটি টাকা একটা রাফ এস্টিমেট, বা 17,000 কোটি টাকার হয়তো একটা শর্টফল হবে। তাহলে সেই বিবেচনায় আমরা কি আসলে এই ধরনের পরিবর্তনগুলো, যেটা কিছুটা কিন্তু অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে অনেক মেজার নেওয়া হবে, তাতে কি মনে হয় যে এরকম কোন দিকে যাচ্ছেন যে যার ফলে উনি এত একটা বড় লক্ষ্যমাত্রা রাজস্ব আদায় করেছেন? না, যাচ্ছে। আমি বলবো, আমি ভ্যাটের বিষয়ে আমি একটু অবগত আছি, কারণ এটা নিয়ে আমি অনেকদিন ধরে ডিল করছি বিভিন্ন ভাবে, ভেতর থেকে বাইরে থেকে দুই ভাবেই। তো এখানে যে ধরনের সংস্কার কার্যক্রম নেওয়া হচ্ছে, ইনক্লুডিং ফুল অটোমেশন, ম্যানুয়ালটাও থাকবে, কিন্তু অটোমেশনটাই হবে দ্য মেইন স্টে, এবং এখানে যদি এটা কার্যকর করা যায় তাহলে কিন্তু এটার ফল দিতে বাধ্য। কিন্তু আমি যেটা মানে সরকারকে সবসময় বলে আসতেছি, আমরা একটু দ্রুত করতে হবে। আমরা 2 বছর সময় নষ্ট করেছি জাস্ট টু গিভ আউট দ্য কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্ট। এই যে ভ্যাটের যে কি বলে কটস, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার কন্ট্রাক্ট, সেটা কন্ট্রাক্ট একবার অ্যাওয়ার্ড করার পরে আবার ক্যান্সেল করলো, 1 বছর নষ্ট হয়ে গেল এই একটা কারণে। আপনি যে বলছেন যে দ্রুত করতে হবে, ফয়জুল লতিফ চৌধুরী, আপনি কিন্তু একটু আগে একটা বলছিলেন যে ভেতরেও একটা রেজিস্ট্যান্স আছে, যে নতুন একটা ইনার্শিয়া আছে, নতুন পদ্ধতিতে আমি যাব কি যাব না, কতখানি সত্য বলে হয়? সেটা কিছুটা সত্য, কিন্তু এটা একটু ভেঙেও গেছে। এই হাসান মনসুর ভাইরাই ওনারাই ভেঙে দিয়েছেন, কারণ ওনারা ভ্যাট প্রবর্তন করেছেন, এসিকিউটা বাস্তবায়ন করেছেন, এখন আবার নতুন একটা ভ্যাটের আইন হতে যাচ্ছে, তারপরে সফটওয়্যার তৈরি করা হচ্ছে এনবিআর থেকে, সেই সফটওয়্যার ক্লায়েন্টরা ব্যবহার করছেন। কিন্তু এই যে 1 বছর লস হয়ে গেল, এটা হচ্ছে যে আমাদের যে প্রকিউরমেন্ট রুল আছে, এবং যেহেতু প্রকল্পগুলো ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এদের সঙ্গে যৌথভাবে করতে হয়, এই প্রকিউরমেন্ট প্রসেসটা নিজেই অনেক লেংদি। আর সবসময় আমরা একটা ভাবি যে নিজের চামড়াটা বাঁচিয়ে চলবো, কোনো ধরনের রিস্ক কেউ নিতে চায় না। সুতরাং একটুখানি সন্দেহের গন্ধ দেখলে আচ্ছা বাতিল করে দাও, আবার নতুন করে বিনিয়োগ চালু করা। তো এখন যেটা করতে হবে, দ্রুতই করতে হবে আমাদেরকে, কিছুটা রিস্ক নিয়ে হলো। যেমন আমরা পাওয়ার সেক্টরে বর্তমান সরকার এবং এই 2009-এর পরে যেভাবে একটা ইনডেমনিটি দিয়ে পাওয়ার সেক্টর ক্রাইসিস আমরা ওভারকাম করেছি, আমাদের এই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা খুবই সম্ভব যদি আমরা এনবিআর কে এম্পাওয়ার করি, লজিস্টিক্যালি জনবল দেই, এবং অটোমেশন, কম্পিউটারাইজেশন এর একটা। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমরা অর্থনীতির অন্য দিক নিয়ে কথা বলবো। দর্শক দেখছেন বাজেট 2015-16, ফিরছি একটু পরে।